আমার বাসর রাত চলছে। হঠাৎ আমি খেয়াল করলাম আমার বুকের উপর আমার স্বামীর কোনো নড়াচড়া নেই। ভালো করে লক্ষ্য করে দেখলাম আমার স্বামী বাসর ঘরেই মারা গিয়েছেন। আমি আমার বুকের উপর থেকে লাশটাকে আস্তে করে পাশে শুইয়ে দিলাম। আমি কি দোষ করেছিলাম? আমার ভাগ্য কেন আমাকে নিয়ে খেলছে? বাসর ঘরে একটা মেয়ের স্বপ্ন থাকে তার স্বামী তাকে আদরে আদরে ভরিয়ে দেবে, আর আমার স্বামী বাসর ঘরে আমাকে কি আদর করবে? উল্টো আমি ওনার লাশ নিয়ে কান্নায় ভেঙে পড়লাম। হ্যালো ভিউয়ার্স, জেসিমনির সাথে কি ঘটেছে তা জানতে হলে আপনাকে পুরো গল্পটি শেষ পর্যন্ত দেখতে হবে। আসুন আমাদের সাথে কয়েকদিন পেছনে ফিরে যায়। মমিন সাহেব অসুস্থ। পারিবারিক ডাক্তার দিদার মমিন সাহেবকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। তারপর বললেন, যে টেস্টগুলো করতে দিয়েছিলাম ওগুলো করিয়েছেন? দোলা বেগম বলল, জি ডাক্তার সাহেব, করিয়েছি। ডাক্তার সাহেব বললেন, রিপোর্টগুলো দেখি। দোলা বেগম বলল, রিপোর্টগুলো দাও। মমিন সাহেবের পিএস নিলয় রিপোর্টগুলো ডাক্তার সাহেবের হাতে দিলেন। ডাক্তার সাহেব রিপোর্টগুলো দেখে দোলার উদ্দেশ্যে বললেন, আপনি একটু বাহিরে আসুন, আপনার সাথে একটু কথা আছে। বলেই ডাক্তার সাহেব বের হয়ে চলে গেলেন। দোলা বললেন, ভাইজান একটু পরে আমি আসছি। নিলয়, তুমি তোমার বসের মাথাটা একটু টিপে দাও। নিলয় বসে মমিন সাহেবের মাথা টিপতে লাগলেন। ডাক্তার সাহেব ড্রয়িং রুমে এসে বললেন, দেখুন বড় ভাইজানের অবস্থা যা দেখলাম, আমার মনে হচ্ছে না উনি আর 7 দিনের বেশি কন্টিনিউ করবে। দোলা বেগম বলল, মানে? ডাক্তার দিদার বললেন, আমার মনে হয় না উনি আর 7 দিনের বেশি বাঁচবেন। তাই যত দ্রুত সম্ভব ওনার থেকে আপনারা সবকিছু বুঝে নিন। আমি তাহলে এখন আসছি, আসসালামু আলাইকুম। বলেই ডাক্তার সাহেব চলে গেলেন। দোলা বেগম পিএস নীলকে ডাকতে লাগলেন, নিলয়, এই নিলয়, একটু এদিকে আসো। পিএস নিলয় মমিন সাহেবের ওখান থেকে ড্রয়িং রুমের উদ্দেশ্যে গেলেন। নিলয় ড্রয়িং রুমে এসে বললেন, ম্যাম আমাকে ডেকেছেন? দোলা বেগম বলল, দেখো নিলয়, তোমাকে তো ছোট থেকে লালন পালন করে আমার ভাইজান বড় করেছে। বড় হবার পর তুমি সর্বক্ষণ আমার ভাইজানের সাথেই আছো। আমার ভাইজানের পিএস হিসেবে ভাইজান বিয়ে শাদী করেনি, সারা জীবন শুধু টাকার পেছনে ঘুরেছেন। উনি কখনো তোমাকে পিএস হিসেবে দেখেননি, সন্তান হিসেবে দেখেছেন। ডাক্তার বলে গেল উনি 7 দিনের বেশি বাঁচবেন না। এই মুহূর্তে ওনার পাশে বসে যতক্ষণ উনি বেঁচে থাকেন ততক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করাটা খুবই দরকার। তুমি একটা কাজ করো, একজন হুজুরকে ডেকে নিয়ে আসো। ভাইজান যতদিন বেঁচে আছে হুজুর যেন সবসময় ওনার পাশে বসে পাক কোরআনের পবিত্র কালাম পাঠ করতে পারেন। নিলয় বলল, জি ম্যাডাম, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে নিলয় হুজুরকে আনতে চলে গেল। পিএস হুজুরকে নিয়ে মমিন সাহেবের রুমে আসলেন। বিছানার পাশে বসে বললেন, উনি নাকি? পিএস বলল, জি উনি। হুজুর এক নজর দেখে দোয়া দরুদ পড়ে ঝাড়ফুঁক করলেন। তারপর বললেন, একটু ড্রয়িং রুমের দিকে আসুন। এই বলেই হুজুর পিএস এর আগে বের হলেন। দোলা বেগম পেছন পেছন বের হলেন। হুজুর ড্রয়িং রুমে এসে বললেন, আচ্ছা একটা বিষয় আমার মাথায় কাজ করছে না। আপনি ওনার বোন বলছেন, ওনার বউ বাচ্চা কই? তখন দোলা বললেন, উনি জীবনে বিয়ে করেননি। দোলা বেগমের মুখে উনি কখনো বিয়ে করেননি শুনে হুজুর অবাক হলেন। হুজুর বললেন, কি বলেন? উনি কখনো বিয়ে করেনি? এটা কি করে সম্ভব? দোলা বেগম বলল, কি করে সম্ভব? শুনুন তাহলে সে কথা। একদিন আমার ভাইজান ড্রয়িং রুমে বসে আছেন। আমার ভাইজান তখন খুবই ব্যস্ত মানুষ। সকাল বিকাল অফিস করতে করতে ব্যবসা বাণিজ্য নিয়ে ক্লান্ত। আমাকে ডাকলেন, দোলা, এই দোলা, আমি আসলাম। জি ভাইজান, আমাকে ডেকেছেন? আমার ভাইজান বলল, শোন, এখানে 10 লক্ষ টাকা আছে, এগুলো সামলিয়ে রাখ। আমি বললাম, ভাইজান একটা কথা বলবো। ভাইজান বলল, জানি, তুই কি বলবি? আমি বললাম, জানোই যখন তাহলে বিয়ে করছো না কেন? মমিন সাহেব বলল, দেখ, আমি আমার ব্যবসা বাণিজ্য নিয়ে এখনো গুছিয়ে উঠতে পারিনি। আমার যখন সময় হবে তখন ঠিকই আমি বিয়ে করব। দোলা বেগম বলল, ব্যবসা বাণিজ্য গোছাতে গোছাতে তোমার বয়স 50 ছুঁই ছুঁই। আমার মনে হয় এই জীবনে তোমার আর ব্যবসা গোছানো হবে না। মমিন সাহেব বলল, আশা করি 2-1 বছরের মধ্যে গুছিয়ে নেব। আমি বললাম, ভাইজান এত টাকা পয়সা দিয়ে তুমি কি করবে? আমার ভাই আমাকে বলল, টাকা হচ্ছে সেকেন্ড গড, টাকা ছাড়া কোনো কিছুর মূল্য নেই, তাই আমার অনেক টাকা চাই। আমার ভাইজান ছিল এমনই। তখন হুজুর বলল, উনি ফরজ কাজ আদায় করেননি, না জানি উনি আল্লাহর দরবারে কি জবাব দেবেন, তবে আমার মনে হয় ওনার ফরজ কাজটা আদায় করা উচিত ছিল। দোলা বেগম বলল, হ্যাঁ, আমিও মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, যে কোনোভাবে হোক আমার ভাইয়ের ফরজ কাজটা আদায় করে ছাড়বো। হুজুর বললেন, তাহলে তো খুব ভালো হয়। এরকম অনেক গরিব অসহায় মেয়ে রয়েছেন যারা হয়তোবা টাকার অভাবে বিয়ে হচ্ছে না, অথবা কোনো বিবাহিত নারী যার স্বামী মারা গেছে। এরকম দেখে একটা নারীর সাথে যদি ওনার ফরজ কাজটা আদায় করা যেত তাহলে সবচেয়ে ভালো হতো। দোলা বেগম তখন পিএস নিলয়কে বলল, যেভাবেই হোক, যত টাকার বিনিময়ে হোক আমার ভাইয়ের বিয়ের ব্যবস্থা করো।
পিএস বলল, ওকে ম্যাম, আমি তাহলে ব্যবস্থা করছি। বলেই পিএস চলে গেলেন। হুজুর বললেন, আমি কোন রুমে ঘুমাবো, আমাকে একটু রুমটা দেখিয়ে দিন। দোলা বেগম বলল, আপনি আসুন আমার সাথে। বলেই ওখান থেকে চলে আসলো। দোলা বেগম, মোমেন সাহেব এবং পিএস একটি মেয়ে দেখতে গেলেন। ওরা মেয়ের বাসায় ড্রয়িং রুমে বসে আছে। মেয়ের ভাই ওদের সাথে বসলেন। দোলা বেগম বললেন, দেখুন ভাইজান, আমাদের হাতে সময় খুব কম, আপনার বোনকে নিয়ে আসুন। মফজ্জল চৌধুরী বললেন, আপনারা অনেক দূর থেকে এসেছেন, একটু নাস্তা পানি দেই, তারপর মেয়ে দেখবেন। দোলা বেগম বলল, না ভাইজান, আমরা অন্য সময় নাস্তা করব, আপাতত মেয়েটাকে দেখান। মফজ্জল চৌধুরী বললেন, কই গো, প্রিয়াকে নিয়ে আসো। তারাবানু প্রিয়াকে নিয়ে ড্রয়িং রুমে আসলেন। দোলা মেয়েকে দেখে পছন্দ করলেন। তারপর পিএসের দিকে তাকিয়ে বললেন, নিলয়, তোমাকে ধন্যবাদ, এমন একটা মেয়েকে আমার ভাইয়ের জন্য ঠিক করেছো। মেয়ের ভাবি তারাবানু বলল, কিছু মনে করবেন না, আপনাদের সাথে পাত্র আসেনি? দোলা বেগম একবার পিএসের মুখের দিকে আরেকবার ভাইজানের মুখের দিকে দেখলেন। তারপর বললেন, হ্যাঁ এসেছে তো। মফজ্জল চৌধুরী বললেন, পাত্র কই? দোলা বেগম বলল, এই তো পাত্র। বলেই মোমিন সাহেবকে দেখিয়ে দিলেন। মফজ্জল চৌধুরী বসা থেকে উঠে গেলেন। বললেন, আপনাদের সাহস হয় কিভাবে এরকম একটা ঘাটের মরার সাথে আমার বোনের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন? তারাবানু বলল, আমাদের অবস্থা এখনো অতটা খারাপ হয়নি যে আমাদের ননদকে একটা ঘাটের মরার সাথে বিয়ে দেব। মান সম্মান থাকতে এখান থেকে বের হন। দোলা বেগম বুঝতে পারলো পরিস্থিতি ওদের অনুকূলে নেই, তাই মোমিন সাহেবকে ধরাধরি করে রুম থেকে বের হয়ে গেল। ওরা মফজ্জল চৌধুরী রুম থেকে বের হয়ে মোমিন সাহেব বলল, এমন একটা সময় ছিল আমার নাকের ডগায় মাছি উঠতে পারেনি, আজ সময় আমাকে এমন জায়গায় দাঁড় করিয়েছে, সামান্য একটা লোকের সামনে আমাকে অপমানিত হতে হলো। বোন, একটা সময় আমি মনে করেছিলাম আমি বিয়ে করব না, কিন্তু এখন আমি মন থেকে বলছি, ল্যাংড়া আন্ধা খোড়া যাই হোক, তাও না পেলে পতিতা পল্লীর এক পতিতা এনে হলেও আমাকে বিয়ে করিয়ে দে। বলেই মোমিন সাহেব আস্তে আস্তে সামনের দিকে চলে গেলেন। দোলা বেগম বললেন, পিএস, আমার ভাইজান যা বলছে তাই ব্যবস্থা করো। পিএস বলল, ঠিক আছে ম্যাডাম, আমি দেখছি। এটি একটি আবাসিক হোটেল, এখানে হরেক রকমের মেয়ে পাওয়া যায়। এখানকার ম্যানেজার হচ্ছে ডাব্লিউ সাহেব। ডাব্লিউ সাহেব আবার পাক্কা হিসেবি লোক। দোলা বেগম এবং পিএসকে একসাথে দেখে ডাব্লিউ সাহেব ভয় পেয়ে গেলেন, মনে করেছেন মহিলা ম্যাজিস্ট্রেট এসেছেন। উনি ভয়ে দাঁড়িয়ে গেলেন। দোলা বেগম বলল, ভয় পেলেন নাকি? ভয় নেই, আমি প্রশাসনের লোক নয়। ডাব্লিউ সাহেব বললেন, প্রশাসনের লোক না হলে আমার এখানে কি চাই? ও বুঝেছি, দেখে মনে হচ্ছে আপনি মালিক, এটা আপনার পিএস। ইয়ং পিএস এর সাথে সময় কাটানোর জন্য এসেছেন, সমস্যা নেই, রুম ভাড়া 2000 টাকা পে করলে হবে। দোলা বলল, শাট আপ। শোনেন, আমি আপনার এখানে সময় কাটানোর জন্য আসিনি, আপনার এখান থেকে আমার ভাইকে বিয়ে করানোর জন্য এসেছি। ডাব্লিউ সাহেব বলল, আমার এখানে আপনার ভাইকে বিয়ে করানোর জন্য? আমি তো কিছুই বুঝলাম না। দোলা বেগম বলল, আপনার যত টাকা লাগে আমি দেব, আপনার এখান থেকে কোনো একটা পতিতাকে আমার ভাইয়ের সাথে বিয়ে দেব, বিনিময়ে আপনি পাবেন অনেক টাকা। ডাব্লিউ সাহেব বলল, টাকা পেলে আমার কোনো সমস্যা নেই, আসুন রুমে আসুন, গিয়ে দেখায় কোন মেয়েটা আপনার ভাইয়ের জন্য পছন্দ। তারপর ওরা একটা রুমে গিয়ে একটা মেয়েকে দেখালো। ডাব্লিউ সাহেব বললেন, দেখুন তো এই মেয়েকে কেমন লাগে। মেয়েটা নানা অঙ্গভঙ্গিতে খদ্দেরকে আকৃষ্ট করার চেষ্টা করলো। দোলা বেগম বলল, অন্য আরেকটা দেখান। ডাব্লিউ সাহেব বলল, আসুন এদিকে। বলেই অন্য রুমে গেলেন। ওই রুমটাতে একটা মেয়ে বসে আছে, ওর নাম জেসি। সে হচ্ছে আমাদের এই গল্পের মূল চালিকা শক্তি। জেসি রুমে বসে কান্না করছিল, আর কার সাথে জানি ফোনে কথা বলছিল। আমি যেভাবেই হোক টাকা জোগাড় করে দেব। কাস্টমার দেখে জেসি মোবাইলের লাইন কেটে দিল। ডাব্লিউ সাহেব বলল, দেখুন তো ওকে পছন্দ হয় কিনা। দোলা বেগম জেসির সহজ সরল চেহারা দেখে বললেন, হ্যাঁ হ্যাঁ, এটা চলবে। কি বলো পিএস? পিএস নিলয় বলল, ম্যাডাম, আমার স্যারের জন্য উনি পারফেক্ট। আমি বাসর ঘরে বসে আছি, একটু পরেই আমার বাসর হবে। এমন একটি বাসর আমি চাইনি। আমার সাথে যার বিয়ে হয়েছে তার বয়স নাকি 90 ছুঁই ছুঁই। একটু পরে বৃদ্ধ মোমিন মিয়াকে এক পাশে ধরেছে তার ছোট বোন, অন্য পাশে তার পিএস ধরে এনে আমার বাসর ঘরে বসিয়ে দিলেন। তারপর মোমিন মিয়ার বোন আমাকে বলল, বোন, আমার ভাইজান আর বেশিক্ষণ বাঁচবে না, যতক্ষণ বাঁচে ততক্ষণ তাকে সোহাগ আদরে বিদায় দিও। বলেই মোমিন মিয়ার বোন দোলা বেগম ও পিএস রুম থেকে বের হয়ে চলে গেলেন। আমি বৃদ্ধ লোকটির চোখের দিকে তাকিয়ে দেখি ওনার চোখের কোনা বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমাকে বলল, তোমার নামটা জানি কি? আমি বললাম, আমার নাম জেসিমণি। বৃদ্ধ লোকটি আমাকে বলল, কিছুক্ষণ পর হয়তো আমার মৃত্যু হবে, এই নাও, এখানে তোমার নামে আমার সম্পত্তির কিছু অংশ উইল করা আছে, আর কিছু সম্পত্তি আমি আমার বাবার নামে এতিমখানায় দান করেছি। একটা অংশ আমার পিএস নিলয়ের নামে দিয়েছি, আমার সম্পদের 4 আনা অংশ আমার বোনের নামে দান করেছি। আমি বললাম, এইসব আমাকে বলছেন কেন? বৃদ্ধ লোকটি বলল,
তুমি যেহেতু আমার শরীয়ত মোতাবেক স্ত্রী, সবকিছু তোমার জানার অধিকার আছে। আমি মরে গেলে আমার কবরে একটা সাইনবোর্ড বসিয়ে বড় করে লিখে দেবে, অর্থের পেছনে না, ভালোবাসার পেছনে ছুটুন। আমি বৃদ্ধ লোকটির কথার মর্ম কিছুটা হলে উপলব্ধি করতে পারলাম। আর একটি কাজ করবে, আমাকে যখন কবরে শোয়ানো হবে তখন আমার হাতের তালুগুলো যেন আকাশমুখী করে দেওয়া হয়। আমি বললাম, এই কথাটি কেন বলছেন? বৃদ্ধ লোকটি বলল, যাতে মানুষ বুঝতে পারে আমি খালি হাতে এসেছিলাম, খালি হাতেই যাচ্ছি। আমল নামা ছাড়া সাথে করে কিছুই নিয়ে যেতে পারছি না। তাই মানুষ যেন সময় থাকতে নামাজ ইবাদত বন্দিগি করে পরকালের জন্য একটা সুন্দর পবিত্র আমল নামা নিয়ে যেতে পারেন, যা দেখে খুশি হবেন আমার পেয়ারা রাসূল এবং মহান রাব্বুল আলামিন। জেসি, তুমি কিছু মনে করো না। স্ত্রীর সুখ, কারো ভালোবাসা আমি কখনো পাইনি। আমাকে কি একটু তোমার বুকে ঘুমাতে দেবে? যদিও বা আমি লোকটির হাঁটুর বয়সী বললে ভুল হবে, বলতে গেলে আমি ওনার কানে আঙুলের বয়সী। তবুও যেহেতু ওনাকে কলমা করে বিয়ে করেছি, উনি আমার স্বামী, তার উপর উনি মৃত্যুর পথযাত্রী, তাই আমি আর ওনাকে না করতে পারলাম না। পরম আদরে বুকে টেনে নিয়ে আমার বুকের উপর শুইয়ে দিলাম। বৃদ্ধ লোকটি বলল, জানো জেসি, স্ত্রীর ভালোবাসা কী জিনিস সেটা যদি যৌবনে বোঝার চেষ্টা করতাম, তাহলে টাকার পেছনে না ছুটে ভালোবাসার পেছনে ছুটতাম। এরপর কিছুক্ষণ ওনার বড় বড় নিঃশ্বাস আমি অনুভব করলাম। একটু পর শুনলাম গুনগুন করে উনি বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হঠাৎ আমি খেয়াল করলাম লোকটি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আমি চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম। পাশের রুম থেকে দৌড়ে এলো লোকটির বোন এবং পিএস, সবাই কান্না করছে। এটাই হচ্ছে আমাদের জেসি মনির জীবনের গল্প। হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্পটি সম্পূর্ণ আপনাদের অনুধাবনের জন্য করা। বৃদ্ধ মমিন মিয়া ঠিকই বলেছেন, আমরা খালি হাতে এসেছি, খালি হাতেই যাব। সাথে করে যাবে শুধু আমাদের আমলনামা। তাই আসুন আমাদের আমলনামায় রাসূলের মোহাব্বত এবং আল্লাহর বন্দিগিতে পরিপূর্ণ করে রাখি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।